হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাস থেকে আমরা জেনারেল সায়েন্সের সেরা 1000টি এমসিকিউ এর সিরিজ শুরু করছি। এই 1000টি এমসিকিউ এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টি সাবজেক্ট থেকেই থাকবে, কারণ কম্পিটিটিভ এক্সামে মিক্স করেই কোশ্চেন আসে। তো এই 1000টি এমসিকিউ সিরিজ কমপ্লিট করলে সমস্ত চাকরির পরীক্ষা থেকেই এইগুলো থেকেই কোশ্চেন আসে। তোমরা এখান থেকে কমন পাবে ম্যাক্সিমাম কোশ্চেন। অবশ্যই সিরিজটা কমপ্লিট দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। আজকের প্রথম কোশ্চেন দেখি, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রর নাম কি? তো আপেক্ষিক আর্দ্রতা, হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার। অনেক সময় হাইড্রো আর হাইগ্রোর মধ্যে ডাউট হয়। তো হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা আর হাইড্রোমিটার হচ্ছে ঘনত্ব, রিলেটিভ ডেনসিটি। ওকে, ঘনত্ব, হাইড্রোমিটার ঘনত্ব আর হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা। ঠিক আছে, ল্যাক্টোমিটার তো দুধের বিশুদ্ধতা, পোটেনশিওমিটার পোটেনশিয়াল। তো হাওয়া ও খালি মাধ্যমে মানে ভ্যাকিউমে আলোর বেগ কত? তো আলোর বেগ হচ্ছে হাওয়া বা খালি মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 1 কিলোগ্রাম বস্তুর ওজন কত? 1 নিউটন, 10 নিউটন, 9.8 নিউটন, 9 নিউটন। তো 1 কিলোগ্রাম বস্তুর ওজন হচ্ছে 9.8 নিউটন। পার কিলোগ্রাম বৃদ্ধি হলে তো সেটা 9.8 নিউটনের সাথে মাল্টিপ্লাই হবে। এবং 2 নিউটন বললে 2 × 9.8 নিউটন। ওকে, যত কিলোগ্রাম বলবে তার সাথে 9.8 নিউটন মাল্টিপ্লাই করলে আমরা নিউটনে তার মানটা পাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মানুষের শরীরের সাধারণ তাপ কত ফারেনহাইট স্কেলে? 97, 97.5, 98, 98.6। তো ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.6। যদি কেলভিন স্কেলে বলা হয় তাহলে হবে 310.15 ডিগ্রি কেলভিন বা 310 ধরা হয় এটা। আর যদি সেলসিয়াস করা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো কেলভিন হচ্ছে 310, সেন্টিগ্রেডে 37 আর ফারেনহাইটে 98.6। এই তিনটেই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিউটনের আবিষ্কার কে করেছিলেন? রাদারফোর্ড, থমসন, চেডউইক বা নিউটন? নিউটনের আবিষ্কার করেছিল চেডউইক। ঠিক আছে, চেডউইক নিউটনের আবিষ্কর্তা। আর থমসন কে আবিষ্কার করে? থমসন আবিষ্কার করে ইলেকট্রন। ওকে, থমসন আবিষ্কার করেছিল ইলেকট্রন আর রাদারফোর্ড করেছিল প্রোটন। তো ইলেকট্রন, প্রোটন, নিউটনের আবিষ্কর্তাদের নাম ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে কোন উপাদান বেশি পাওয়া যায়, বা ইউনিভার্সে কোন মৌলটি সব থেকে বেশি পাওয়া যায়? অ্যাটমসফিয়ারে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে, অল ওভার ইউনিভার্সে বলেছে। তো বিশ্ব ইউনিভার্সের ক্ষেত্রে সব থেকে বেশি পাওয়া যায় হাইড্রোজেন হবে। ঠিক আছে, হাইড্রোজেন সব থেকে বেশি পাওয়া যায় ইউনিভার্সে। আর যদি বলা হয় অ্যাটমসফিয়ারে, তো অ্যাটমসফিয়ারে হবে নাইট্রোজেন। ওকে, নাইট্রোজেন। আর যদি বলা হয় আর্থ ক্রাস্টে কত পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, 46%। তো প্রত্যেকটি জন্য আলাদা আলাদা। ইউনিভার্সে হাইড্রোজেন মৌল সব থেকে বেশি, অ্যাটমসফিয়ার বা পরিবেশে নাইট্রোজেন সব থেকে বেশি, আর যদি বলা হয় আর্থ ক্রাস্টে তাহলে হবে অক্সিজেন সব থেকে বেশি, 46%। নেক্সট কোশ্চেন, আপেক্ষিকের সিদ্ধান্ত কার বা রিলেটিভিটি? ওকে, রিলেটিভিটি সিদ্ধান্ত কার? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপেক্ষিকতাবাদ এর সিদ্ধান্ত হচ্ছে আইনস্টাইনের। ওকে, আপেক্ষিকতাবাদের সূত্রের জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1905 সালে। রিলেটিভিটির সূত্র উনি দেন, এবং এই সূত্রটা হচ্ছে E = mc², যেখানে ই হচ্ছে এনার্জি, এম ইকুয়াল মাস, আর সি হচ্ছে স্পিড অফ লাইট। ওকে, তো E = mc² হচ্ছে রিলেটিভিটির সূত্র। হচ্ছে এনার্জি, এম হচ্ছে মাস, সি হচ্ছে স্পিড অফ লাইট। 1905 সালে আপেক্ষিকতাবাদের সূত্র দেন আইনস্টাইন, এবং আপেক্ষিকতাবাদের সূত্রের জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ওকে, আর্কিমিডিস হচ্ছে প্লবতার সূত্র। ঠিক আছে, গয়াটার কিসের অভাবজনিত রোগ? মানে যে গয়াটার হয়, তো গয়াটারটা কি? গয়াটার হচ্ছে আমাদের গলায় যে থাইরয়েড গ্রন্থি থাকে সেটা ফুলে যায়। ওকে,
থাইরয়েড গ্রন্থি থাকে সেটা ফুলে যায়, তার জন্য গয়াটার হয়। তো গয়াটার হচ্ছে আয়োডিনের অভাবজনিত রোগ, ঠিক আছে। আয়োডিন শরীরে আয়োডিনের পরিমাণ কমে গেলে সমস্ত যেসব আমাদের নিউট্রিয়েন্টসগুলো বা মিনারেলস আছে তার অভাবজনিত সমস্ত রোগগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, সাইটোলজি কি? মানে কোন বিষয় স্টাডিকে সাইটোলজি বলা হয়? ব্যাকটেরিয়া বিষয়ক অধ্যয়ন, ফসলের বিষয়ে অধ্যয়ন, কোষ বিষয় বা সেল, জনসংখ্যা। তো সাইটোলজি হচ্ছে সেল, সাইটোলজি, সাইটোলজি হচ্ছে সেল বা কোষ। তো অ্যান্সার হলো কোষ, ঠিক আছে। আর বাকিগুলোর দেখি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বিষয়ে অধ্যয়ন হচ্ছে ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া, এটা খুব সহজেই মনে থাকবে, ব্যাকটেরিওলজি, ঠিক আছে। ফসল, ফসল মানে এগ্রিকালচার যেটা আমরা ইউজ করি, তো ফসলের হচ্ছে অ্যাগ্রোনমি, ঠিক আছে, অ্যাগ্রোনমি। আর জনসংখ্যা বিষয়ক, এটা ইম্পর্টেন্ট, জনসংখ্যা বিষয়ক হচ্ছে ডেমোগ্রাফি, ঠিক আছে, ডেমোগ্রাফি, জনসংখ্যা বিষয়ক অধ্যয়ন হচ্ছে ডেমোগ্রাফি। তো সমস্ত কিছুই দেখলাম। নেক্সট কোশ্চেন, অ্যাথলেট ফুট কার কারণে হয়? অ্যাথলেট ফুট একটা রোগ পায়ের, তো অ্যাথলেট ফুট হয় ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না প্রোটোজয়া? তো অ্যাথলেট ফুট হয় ছত্রাক বা ফাঙ্গাস, ফাঙ্গাসের কারণজনিত রোগ হচ্ছে অ্যাথলেট ফুট, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাকটেরিয়া, ভাইরাস বা ছত্রাকজনিত সমস্ত রোগ, এগুলো কোন রোগ কার কারণে হয়? অনেক সময় ভাইরাসজনিত রোগ কী কী আছে, ব্যাকটেরিয়াজনিত রোগ, এগুলো খুব পরীক্ষায় আসে। নেক্সট কোশ্চেন, রক্ত হলো একটি কি? সংযোগ কলা বা কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, উপরের দুটোই না কোনোটিই না? তো রক্ত হলো একটি সংযোগ কলা, ওকে, কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু আর কি কি আছে, যেমন বোন, বোন বা হাড় কানেকটিভ টিস্যু, মাসেল, এটাও দুটো কানেকটিভ টিস্যু, আমাদের শরীরে সংযোগ রক্ষা করে, হচ্ছে কানেকটিভ টিস্যু। এপিথেলিয়াল টিস্যুটাও আমাদের গোটা শরীরে আছে এবং বডি সারফেসে থাকে এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে। তো রক্ত হলো একটি সংযোগ কলা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর দুটো সংযোগ কলা কি হলো? বোন ও মাসেল, দুটোই সংযোগ কলা। নেক্সট কোশ্চেন, মানব শরীরে কোথায় ভিটামিন এ সঞ্চিত হয়? ওকে, তো ভিটামিন এ সঞ্চিত হয় মানব শরীরের লিভার, কিডনি, স্কিন আর লাং। তো সঞ্চিত হয় লিভারে, যকৃতে, যেটা যকৃতে ভিটামিন এ সঞ্চিত হয়, ঠিক আছে। এবং আরেকটা কোশ্চেন আছে যে ভিটামিন ডি সূর্য থেকে আসে, সেটা কিভাবে আমাদের স্কিনে সংশ্লেষিত হয়, ঠিক আছে, ভিটামিন ডি স্কিনে। তো ভিটামিন এ লিভার বা যকৃতে সঞ্চিত হয়। পরমাণু বোম কে আবিষ্কার করেছিলেন? বা অ্যাটম, অ্যাটম বোম, অ্যাটম বোম আবিষ্কর্তা কে ছিলেন? ওকে, তো অ্যাটম বোমের আবিষ্কর্তা হচ্ছে ওপেন হিমার, ওকে, জে রবার্ট ওপেন হিমার অ্যাটম বোমের আবিষ্কর্তা, ঠিক আছে, অ্যাটম বোমের আবিষ্কর্তা। আর পরমাণু বোম কোন প্রিন্সিপালের ওপর কাজ করে? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে, নিউক্লিয় বিভাজন যেটা বলি আমরা, এটা বিভাজন, মানে একটা বড় জিনিস ভেঙে ছোট ছোট হয়। আর একটা হচ্ছে আর সূর্যের তাপ বা হাইড্রোজেন বোম একটা আছে, এটা পরমাণু বোম গেল। আর হাইড্রোজেন বোম, ঠিক আছে, হাইড্রোজেন বোম, এটা হচ্ছে আবিষ্কর্তাকে হচ্ছে এডওয়ার্ড টেলার, ঠিক আছে, এডওয়ার্ড টেলার হচ্ছে হাইড্রোজেন বোমের আবিষ্কর্তা, এডওয়ার্ড টেলার হাইড্রোজেন বোমের আবিষ্কর্তা। এবং হাইড্রোজেন বোম অ্যাটম বোমের থেকে 1000 গুণ বেশি ক্ষমতাশালী, হাইড্রোজেন বোম বেশি ক্ষমতাশালী। আর এখানে কাজ করে নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন, ওকে, নিউক্লিয় সংযোজন, দুটি ছোট অ্যাটম জোর হয়ে বড় অ্যাটম হয়, ঠিক আছে। এখানে নিউক্লিয় সংযোজন হাইড্রোজেন বোমে কি হয়? 4টে হাইড্রোজেন কণা যুক্ত হয়ে হিলিয়াম হয়। তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, হাইড্রোজেন বোম। আর নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় বিভাজন, আর এটা সংযোজন, ঠিক আছে। তো পরমাণু বোম আবিষ্কার করে ওপেন হিমার, আর নিউক্লিয়ার ফিশন সিদ্ধান্তের ওপর কাজ করে হাইড্রোজেন বোমের আবিষ্কর্তা এডওয়ার্ড টেলার, নিউক্লিয়ার ফিউশনের ওপর কাজ করে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, বিভব প্রভেদ মাপার যন্ত্র কি? বিভব প্রভেদ মাপার বা ভোল্ট মিটার, ওকে,
আমরা ভোল্টেজকে ভি দিয়ে ডিনোট করি এবং ভোল্ট মিটার হচ্ছে বিভব প্রভেদ মাপার যন্ত্র। ঠিক আছে, গ্যালভানোমিটারের ইউজ কি করা হয়? স্মল কারেন্ট মাপার, ছোট কারেন্ট, ছোট বিদ্যুতের পরিমাণ, ঠিক আছে, ছোট কারেন্ট মাপার জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করি। অ্যামমিটার তো কারেন্ট মাপার জন্য ইউজ করি। ঠিক আছে, ছত্রাক বিষয়ক পড়াশোনাকে কি বলে বা ফাঞ্জি বিষয়ক পড়াশোনাকে কি বলে? মাইকোলজি, প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি বা ফাইকোলজি। তো এখানে মাইকোলজি ও ফাইকোলজির মধ্যে অনেক সময় ডাউট হয় যে ফাঙ্গির কোনটা। তো ফাঙ্গির হচ্ছে মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক, মাইকোলজি। আর ফাইকোলজিটা হচ্ছে শৈবাল বা অ্যালগি, অ্যালগি, অ্যালগি বা শৈবাল। শৈবাল হচ্ছে ফাইকোলজি। ঠিক আছে, শৈবাল হচ্ছে ফাইকোলজি আর ছত্রাক হচ্ছে মাইকোলজি। তো এই দুটো ডাউট দেখতে ভালো করে। কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডার সংকেত কি? Na2CO3, CaCO3, NaHCO3 আর CaOH2। ঠিক আছে, তো কাপড় কাচার সোডায় হাইড্রোজেন থাকে না, তাহলে তার সংকেত কি হবে? Na2CO3। ওকে, Na2CO3 এটা হচ্ছে কাপড় কাচার সোডা বা সোডিয়াম কার্বনেট এর রাসায়নিক নাম। অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় রাসায়নিক নাম, তো সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট। আর একটা এখানে আমরা দেখছি NaHCO3, এখানে হাইড্রোজেন আছে, তো Na2CO3 হচ্ছে ওয়াশিং সোডা, NaHCO3 হচ্ছে বেকিং সোডা বা খাবার সোডা, বেকিং সোডা। এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তো দুটো গেল। NaHCO3 হচ্ছে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট বা ওয়াশিং সোডা। ওকে, নেক্সট কোশ্চেন, তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর একক কি? ক্যালোরিফিক ভ্যালুর একক কি? তো ক্যালোরিফিক ভ্যালুর এসআই একক হচ্ছে কিলো জুল পার কেজি। মনে রাখবে, কিলো জুল পার কেজি হচ্ছে তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর একক। লেন্সের ক্ষমতার এসআই একক কি? লেন্স আমরা যেটা ইউজ করি, তো লেন্সের ক্ষমতার এসআই একক কি? ডেসিবেল হচ্ছে সাউন্ড ইন্টেন্সিটি, ডিগ্রি হচ্ছে টেম্পারেচার, আর মিটার হচ্ছে লেন্থ। তো লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়োপ্টার, লেন্সের ক্ষমতার এসআই একক ডায়োপ্টার আমরা ইউজ করি। ওকে, নেক্সট কোশ্চেন, ল্যাবরেটরিতে প্রথম তৈরি জৈব যৌগ কি? খুব ইজি কোশ্চেন। তো ল্যাবরেটরিতে তৈরি প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। ওকে, অনেক সময় জিজ্ঞেস করা হয় কত সালে তৈরি হয়েছিল, তো 1828 সালে এটি তৈরি করা হয় ইউরিয়া ল্যাবরেটরিতে। ঠিক আছে, আর এটা তৈরি করেছিল জার্মান কেমিস্ট হচ্ছে ফ্রেডরিক। ব্যাকটেরিয়াতে প্রথম তৈরি জৈব যৌগ ইউরিয়া 1828 সালে এটা হয়, জার্মান কেমিস্ট হচ্ছে ফ্রেডরিক এটাকে তৈরি করে ইউরিয়া। একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? বা অ্যাডাল্ট হিউম্যান বিং এর ক্ষেত্রে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? ওকে, তো 10 গ্রাম পার 100 গ্রাম ব্লাড, নাকি 14, নাকি 18, নাকি 24? তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হলো 14 গ্রাম পার 100 গ্রাম ব্লাড। ওকে, হিমোগ্লোবিনের পরিমাণ 14 গ্রাম পার 100 গ্রাম ব্লাড। ওকে, নেক্সট কোশ্চেন, আরবিসির গড় আয়ু কত? রেড ব্লাড কার্পাসাল বা লোহিত রক্ত কণিকা এর গড় আয়ু কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন, 120 দিন। একটা আরবিসি আছে লোহিত রক্ত কণিকা, আর আরেকটা আছে শ্বেত রক্ত কণিকা বা ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল। এর গড় আয়ু হচ্ছে 13 থেকে 20 দিন। ঠিক আছে, 13 থেকে 20 দিন। ডব্লিউবিসির হচ্ছে 13 থেকে 20 দিন, আরবিসির হচ্ছে 120 দিন গড় আয়ু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অপারেশন করার সময় অচেতন করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? যখন কোনো আমাদের শরীরে সার্জারি করা হয়, তো সেই অংশটাকে সেন্সলেস করার জন্য আমরা কোন গ্যাসটি ব্যবহার করি? ওকে, একে অ্যানেস্থেসিয়া বলে মেডিকেল টার্মে, অ্যানেস্থেসিয়া। ঠিক আছে,
অ্যানেস্থেসিয়া বলা হয় মেডিকেল টার্মে। তো অ্যানেস্থেসিয়ার জন্য আমরা নাইট্রাস অক্সাইড ইউজ করে, নাইট্রাস অক্সাইড N2O, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড ইউজ করা হয় অ্যানেস্থেসিয়ার জন্য, নাইট্রাস অক্সাইড। ইম্পর্টেন্ট কোশ্চেন। এলইডি রূপান্তরিত করে কি, মানে কনভার্ট করে আলোক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি, তাপ শক্তি থেকে আলোক শক্তি, নাকি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এটাতে রূপান্তরিত হয় ইলেকট্রিক্যাল থেকে লাইট, তো বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তিতে এটি রূপান্তরিত হয়, করে বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তি, ঠিক আছে। এলইডি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, এলইডি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস বা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর ডিভাইস, এটাও মনে রাখবে। সেই এলইডি হলো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস এবং এটা বৈদ্যুতিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। নেক্সট কোশ্চেন, পাইরোমিটার ব্যবহার করা হয় কি মাপার জন্য? পাইরোমিটার তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করা হয় উচ্চ তাপমাত্রা ব্যবহারের জন্য, মাপার জন্য, উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার মাপার জন্য পাইরোমিটার আমরা ইউজ করি, ঠিক আছে, পাইরোমিটার। নেক্সট কোশ্চেন, আলোর তীব্রতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? তো আলোর তীব্রতা মাপার জন্য আমরা ইউজ করে থাকি লাক্স মিটার। বাকিগুলো দেখি, অ্যানোমিটার, অ্যানোমিটার হচ্ছে বায়ুর স্পিড, ওকে, ওয়াইন্ড স্পিড, ওয়াইন্ড স্পিড, বায়ুর স্পিড। ক্যালোরিমিটার হচ্ছে তাপ, আর অল্টিমিটার, অল্টিমিটার হচ্ছে উচ্চতা। তো অল্টিমিটার উচ্চতা কাজ করে এবং এটা বায়ুর চাপের উপর ভিত্তি করেই কাজ করে, কারণ বায়ুর আমরা যত উপরে যাই বায়ুর চাপ তত কমে, সেই প্রিন্সিপালের ওপর অল্টিমিটার কাজ করে, উচ্চতা মাপা হয় অল্টিমিটার দিয়ে। আর অ্যানিমোমিটার ওয়াইন্ড স্পিড, ক্যালোরিমিটার তাপ, আর লাক্স মিটার আলোর তীব্রতা, ওকে। উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, অক্সিনোমিটার, পোটোমিটার। উদ্ভিদের কাণ্ড, হাইড্রোমিটার আমরা দেখলাম রিলেটিভ ডেন্সিটি, হাইগ্রোমিটার হচ্ছে হিউমিডিটি, আর অক্সিনোমিটার হচ্ছে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি মাপতে সাহায্য করে, ওকে, অক্সিনোমিটার। আর পোটোমিটারটা কি? পোটোমিটারটা হচ্ছে রেট অফ ট্রান্সপিরেশন, ওকে, বা বাষ্পকারের কত রেট, বাষ্পকারের হার, বাষ্প নির্গমনের হার, বাষ্প থাকলে এটা পোটোমিটার, ওকে, বাষ্প নির্গমনের হার পোটোমিটার। অক্সিনোমিটার হচ্ছে উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, ওয়্যারলেস কমিউনিকেশন বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। খুব ইজি কোশ্চেন। তো ওয়্যারলেস কমিউনিকেশন বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার, ওকে, বা থার্মোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়, ওকে, আয়নোস্ফিয়ার। আমরা স্তরগুলো দেখি, খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হচ্ছে 0 থেকে 12 টু 18 কিমি পর্যন্ত। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ার, এবং টেম্পারেচার হচ্ছে 15 থেকে -56 পর্যন্ত এটা টেম্পারেচার যাবে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে 11 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচার হচ্ছে -56 থেকে -25 ডিগ্রি, ওকে। এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার হচ্ছে 40, 50 বা 50 থেকে 80, 90 কিলোমিটার পর্যন্ত এর, এখানে রকেট বা জেট এখানে চলাচল করছে এবং এটার টেম্পারেচার -2.8 থেকে -86.5 ডিগ্রি। এর ওপর যখনই থার্মোস্ফিয়ারে যায় তখন টেম্পারেচার বাড়তে থাকে এবং এটার বিস্তৃতি হচ্ছে 80 to 90 থেকে 800 কিমি পর্যন্ত থার্মোস্ফিয়ার। এবং এই থার্মোস্ফিয়ার বা আইনোস্ফিয়ারেই ওয়্যারলেস কমিউনিকেশন বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত হয় এবং এটার টেম্পারেচার হচ্ছে এই স্তরে -86.5 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এটা স্পেসশিপ বা স্যাটেলাইট, এটাকে 800 থেকে 3000 কিমি পর্যন্ত বিস্তৃতি এবং এখানে টেম্পারেচার 1200 ডিগ্রি সেলসিয়াস। তো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ওকে। নেক্সট কোশ্চেন, টিভি, কম্পিউটার ও রেডিওতে শক্তি সঞ্চয় করে রাখার জন্য কি ব্যবহার করা হয়, বা এনার্জি স্টোর করে রাখার জন্য, ওকে। তো এনার্জি স্টোর করে রাখার জন্য ইউজ করি আমরা ক্যাপাসিটার।
রেজিস্টার তো রোধ, কারেন্ট ফ্লোকে বাধা দেয়, ঠিক আছে, কারেন্ট ফ্লোকে বাধা দেয় হচ্ছে রেজিস্টার। আর ক্যাপাসিটার আমাদের এনার্জি স্টোর করে রাখতে করে। আর ক্যাপাসিটার আরেকটা নাম হচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার বা ক্যাপাসিটার এনার্জি স্টোর করে রাখে, ঠিক আছে। আর ইন্ডাক্টারও এনার্জি স্টোর করে রাখে, বাট এটা ম্যাগনেটিক ফর্মে স্টোর করে রাখে। কি ফর্মে? ম্যাগনেটিক ফর্মে, ম্যাগনেটিক ফর্মে এনার্জি স্টোর করে রাখে। এবং ক্যাপাসিটার এনার্জি স্টোর করে রাখে। ক্যাপাসিটার আরেকটি নাম হচ্ছে কন্ডেন্সার। তো অ্যান্সার হবে ক্যাপাসিটার। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পরিবেশে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটি? বা ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের মধ্যে সবথেকে বেশি পাওয়া যায় জেনন, ক্রিপ্টন, হিলিয়াম না আর্গন? তো সবথেকে বেশি পাওয়া যায় আর্গন পরিবেশে, ঠিক আছে। আর্গন 0.9% পরিবেশে এর উপস্থিতি। এবং ন্যাচারালি পাওয়া যায় না নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। রেডন ন্যাচারালি পাওয়া যায় না পরিবেশে, এবং এটা আকরিক রূপে পাওয়া যায় ইউরেনিয়ামের, ইউরেনিয়ামের আকরিক রূপে পাওয়া যায় রেডন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। রেডন ন্যাচারালি পাওয়া যায় না পরিবেশে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইউরেনিয়ামের আকরিকে রেডন পাওয়া যায়। আর আর্গন পরিবেশে সবথেকে বেশি 0.9%। মোমবাতি কিসের মিশ্রণ? বিস ওয়্যাক্স নাকি প্যারাফিন ওয়্যাক্স? তো অ্যান্সার বলে দিই ডিরেক্ট। তো অ্যান্সার হচ্ছে প্যারাফিন ওয়্যাক্স বা স্টিয়ারিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্যারাফিন ওয়্যাক্স বা স্টিয়ারিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে মোমবাতি। প্যারাফিন ওয়্যাক্স বা স্টিয়ারিক অ্যাসিড। ওকে, নেক্সট কোশ্চেন, রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রকেটের জ্বালানি হিসাবে তরল অক্সিজেন, তরল আর্গন, তরল হাইড্রোজেন, তরল অক্সিজেন নাকি তরল নাইট্রোজেন, তরল অক্সিজেন, হাইড্রোজেন না নাইট্রোজেন? তো রকেটের জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেন আমরা ইউজ করি। তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন, ঠিক আছে, রকেটের জ্বালানি হিসাবে ব্যবহার করি। বেলুনে হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম গ্যাস ব্যবহার করার কারণ কি? বেলুনে আমরা হাইড্রোজেনের থেকে হিলিয়াম গ্যাস ব্যবহার করি কারণ এটা কি? দামে সস্তা, ঘনত্ব কম, উপরে ওঠার ক্ষমতা বেশি, নাকি বাতাসের সাথে মিশে বিস্ফোরণ সৃষ্টি করে না? তো হাইড্রোজেন আমরা জানি যে অক্সিজেনের সাথে মিশে এটা এক্সপ্লোসিভ সৃষ্টি করতে পারে। ওকে, হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিশে এক্সপ্লোসিভ সৃষ্টি করতে পারে বাতাসের অক্সিজেনের সাথে। তার জন্য আমরা হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করব, কারণ হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এক্সপ্লোসিভ সৃষ্টি করবে না, তাই বাতাসের সাথে মিশে বিস্ফোরণ সৃষ্টি করে না হিলিয়াম। ওকে, হিলিয়াম ব্যবহারের কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা কোনো এক্সপ্লোসিভ সৃষ্টি করে না, এটা নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু হাইড্রোজেন অক্সিজেনের সাথে মিক্স হয়ে বিস্ফোরক সৃষ্টি করতে পারে, তাই আমরা হাইড্রোজেন ইউজ করব না। নেক্সট কোশ্চেন, রান্না করার গ্যাসে কি থাকে? বিউটেন, হাইড্রোজেন, বিউটেন অক্সিজেন, বিউটেন প্রোপেন, মিথেন অ্যান্ড অক্সিজেন। রান্না করার গ্যাস বা এলপিজি আমরা যেটাকে বলি, বিউটেন ও প্রোপেন থাকে মুখ্য। তো এর সাথে সাথে থাকে আইসোবিউটেন ও হাইড্রোকার্বনও থাকে। আইসো বিউটেন বা হাইড্রোকার্বন, আরেকটা থাকে হাইড্রোকার্বন। এটাকে বলা হয় এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা গন্ধহীন, এই গ্যাসটা যেটা থাকে এখান থেকে কোনো গন্ধ বার হয় না, কিন্তু লিকেজ হলে আমরা যে গন্ধটা পাই রান্নার গ্যাস থেকে সেটা কিসের কারণে হয়? অনেক পরীক্ষায় এসছে, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইথাইল মারক্যাপটেন, ঠিক আছে, ইথাইল মারক্যাপটেন। ইথাইল মারক্যাপটেন আমরা থাকে, উপস্থিতি থাকে রান্নার গ্যাসে, তার জন্য আমরা এখানে গন্ধটা পাই। ইথাইল মারক্যাপটেন, নট মিথাইল, মিথাইল না, ইথাইল, ইথাইল মারক্যাপটেন। অপশানে মিথাইলও দিতে পারে, কিন্তু অ্যান্সার হবে ইথাইল মারক্যাপটেন, এলপিজিতে থাকে। ওকে, তো লিকেজ বোঝার জন্য। আর গ্যাসে থাকে বিউটেন ও প্রোপেন মুখ্য উপাদান। পিতল কিসের মিশ্রণ বা ব্রাস? ব্রাস কপার আয়রন, জিঙ্ক আয়রন, কপার জিঙ্ক নাকি আয়রন নিকেল? তো পিতল হলো কপার ও জিঙ্কের মিশ্রণ। কপার ও জিঙ্ক মিশ্রণ করে আমরা পিতল বা ব্রাস পাই, কপার ও জিঙ্ক। আরেকটা এই যে সংকর ধাতু আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে, কার মিশ্রণে? এবং একটা প্রশ্ন খুব বারবার আসে, জার্মান সিলভার, জার্মান সিলভার। তো জার্মান সিলভারের মিশ্রণ হচ্ছে কপার, জিঙ্ক আর নিকেল, ঠিক আছে, কপার, জিঙ্ক আর নিকেলের মিশ্রণে জার্মান সিলভার। কপার আর জিঙ্ক হচ্ছে পিতল। তো সংকর ধাতুর অবশ্যই ওগুলো পড়বে, সংকর ধাতু খুব পরীক্ষায় দেয়।
নেক্সট কোশ্চেন, বনস্পতি ঘি তৈরির জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? ওকে, বনস্পতি তেল থেকে বনস্পতি ঘি তৈরি করা হয়। তো এই ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এই ব্যবহার করা হয়, অনেকেই জানে, হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস আমরা ব্যবহার করে থাকি এবং এই প্রসেসটাকে বলা হয় হাইড্রোজিনেশন। ওকে, মনে রাখবে বনস্পতি ঘি তৈরি করার প্রসেস হচ্ছে হাইড্রোজিনেশন। এখানে হাইড্রোজেন গ্যাস লাগে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস লাগে, হাইড্রোজিনেশন প্রসেস। উষ্ণতা বাড়লে তরলের সান্দ্রতা বা ভিসকোসিটি কি হয়? সান্দ্রতা কি? সান্দ্রতা হলো আঠালো বা চটচটে যে ভাবটা হয় তরলের, সেটাকে বলা হয় সান্দ্রতা বা ভিসকোসিটি। ভিসকোসিটি বলা হয় সান্দ্রতা। উষ্ণতা বাড়ালে কি হয়? সম্ভবত উষ্ণতা বাড়ালে তরলের সান্দ্রতা বা আঠালো ভাবটা কমে যাবে, তো কমে যায়, উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কমে যায়, ঠিক আছে। বা এটা কি হয়, তার তো সান্দ্রতা যত বেশি তাহলে ফ্লো হতে তত বাধা দেয়, রেজিস্ট্যান্স টু ফ্লো, ঠিক আছে। ভিসকোসিটি যত বেশি হয় এটা ফ্লো হতে তত বাধা দেয়। এবং সান্দ্রতার একক অনেক সময় জিজ্ঞাসা করা হয় হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ওকে, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা পাস্কাল সেকেন্ড, পাস্কাল সেকেন্ডও বলা হয়, বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার সান্দ্রতার একক। সান্দ্রতা, উষ্ণতা বাড়ালে সান্দ্রতা কমে যায়, ঠিক আছে, ডিক্রিজ করে ভিসকোসিটি। নেক্সট, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাসের মুখ্য উপাদান কি? মিথেন, ইথেন, প্রোপেন, বেনজিন। তো ন্যাচারাল গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। ওকে, মিথেন। আরও দুটো থাকে, এটা হচ্ছে N2 থাকে আর প্লাস CO2 থাকে, কিন্তু মুখ্য উপাদান হচ্ছে মিথেন। প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু মুখ্য উপাদান হচ্ছে মিথেন প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাসে। ওয়াটার গ্যাস কি? ওয়াটার গ্যাস কার্বন প্লাস হাইড্রোজেন, নাকি H2O, নাকি CO2 প্লাস H2, নাকি CO2 প্লাস H2O? তো ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, CO হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এর মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাস। ওকে, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেনের মিশ্রণ। বেকিং সোডা, আমরা প্রথমেই দেখেছি বেকিং সোডা হচ্ছে কি? বেকিং সোডা হচ্ছে NaHCO3, NaHCO3। এটাকে সোডিয়াম বাইকার্বনেটও বলা হয় এবং সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়, হাইড্রোজেন থাকে। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট হলো বেকিং সোডা, ঠিক আছে, মনে রাখবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। ওকে, নোক পালিশ বা নেল পালিশ রিমুভার হিসাবে কি ইউজ করা হয়? ভিনিগার, বেনজিন, মিথাইল অ্যালকোহল, নাকি অ্যাসিটন? খুব ইজি কোশ্চেন। নেল পলিশ রিমুভার হিসাবে অ্যাসিটন ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাসিটনের সংকেত জিজ্ঞাসা করা হতে পারে। অ্যাসিটনের সংকেত হচ্ছে CH3COCH3, ঠিক আছে, CH3COCH3 নেল পলিশ রিমুভার বা অ্যাসিটনের সংকেত CH3 বা CH3COCH3। নেক্সট, গ্রানাইটের প্রধান দুটি উপাদান কি? আয়রন সিলিকা, আয়রন সিলভার, সিলিক অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, নাকি আয়রন অক্সাইড অ্যান্ড পটাশিয়াম? ওকে, তো সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়াম গ্রানাইটে থাকে। সিলিকা প্লাস অ্যালুমিনিয়াম গ্রানাইটের মুখ্য উপাদান, এবং সিলিকা থাকে 70 থেকে 77%, অ্যালুমিনিয়াম থাকে 13%-এর সামথিং, বাকি অন্যান্য উপাদান থাকে। 13% অ্যালুমিনিয়াম, 7% সিলিকন থাকে, অ্যালুমিনিয়াম। তো মুখ্য উপাদান সিলিকন ও অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে বা ব্লাড ক্লোটিং হতে কোন ভিটামিন সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো ব্লাড ক্লোটিং হতে সাহায্য করে ভিটামিন কে। আর আমাদের শরীরে রক্ত জমাট বাঁধে না, হেপারিন থাকে বলে, এটাও ইম্পর্টেন্ট, হেপারিন থাকার জন্য শরীরে রক্ত জমাট বাঁধে না। এবং রক্ত জমাট বাঁধতে কোনো জায়গা কেটে গেলে সাথে সাথে রক্ত যে জমাট বাঁধে সেটাকে বলা হয় ব্লাড ক্লোটিং, এটাকে সাহায্য করে ভিটামিন কে। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস যেগুলো ব্লাড ক্লোটিং হতে সাহায্য করে, যেমন প্লেটলেটস, ব্লাড প্লেটলেটস, ওকে, থ্রোম্বোসাইট, তারপরে ফাইব্রিনোজেন, এগুলোও রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর ভিটামিন হচ্ছে কে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি উদ্ভিদ হরমোন বা প্ল্যান্ট হরমোন? প্ল্যান্ট হরমোন কি আছে? অ্যাড্রেনালিন, ইনসুলিন, অক্সিটোসিন, নাকি অক্সিন?
তো অক্সিন আমরা জানি প্ল্যান্ট হরমোন হচ্ছে অক্সিন, জিব্বারেলিন এগুলো হচ্ছে প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন। ওকে, অক্সিন কি করে? অক্সিন প্ল্যান্ট গ্রোথ বা ডেভেলপমেন্টে সাহায্য করে। ওকে, গ্রোথ, প্ল্যান্ট গ্রোথ ও ডেভেলপমেন্টে সাহায্য করে অক্সিন হরমোন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদ হরমোন ফল পাকাতে সাহায্য করে? সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড, ইথিলিন। ইথিলিন, ওকে, এটা ফাইটো হরমোন হিসাবে কাজ করে। ইথিলিন ফাইটো হরমোন হিসাবে কাজ করে এবং উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে কে? ইথিলিন। ওকে, সাইটোকাইনিনের কাজ হচ্ছে সাইটো, তোমরা বুঝতেই পারছো, সাইটো কোষ বিভাজন, সাইটো মানে হচ্ছে কোষ, তো কোষ বিভাজনের এটি কাজ করে সাইটোকাইনিন। আর অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে বৃদ্ধিতে বাধা দেয়। ঠিক আছে, অ্যাবসাইসিক বৃদ্ধিতে বাধা দেয়। তো সাইটোকাইনিন কোষ বিভাজন, ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, মানুষের কানে শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? মানে আমরা কোন ফ্রিকোয়েন্সির শব্দ আমরা কানে হিউম্যান ইয়ারে শুনতে পাবো? 20 হার্টজ থেকে 200, 2 থেকে 20, 200 থেকে 2000, নাকি 20 থেকে 20,000? খুব সহজ কোশ্চেন। তো মানুষের শ্রবণযোগ্য হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। 20 নিচের ঠিক আছে, 20 নিচের বিলো 20 হার্টজকে আমরা ইনফ্রাসনিক বলি। ইনফ্রাসনিক সাউন্ড, এটা ইনফ্রাসনিক খুবই অল্প যে ফ্রিকোয়েন্সি থাকে এখানে, এগুলো এই সাউন্ডগুলোকে এলিফ্যান্ট বা হাতি, রাইনোসর শুনতে পায়। এই ইনফ্রাসনিক 20 হার্টজ, মানুষ হিউম্যান ইয়ার এটা শোনা যায় না। ইনফ্রাসনিক আর অ্যাভোভ 20,000 হার্টজ, এটা হচ্ছে সুপারসনিক। জেট প্লেনের যে সাউন্ড হয় সেটা হচ্ছে সুপারসনিক। অ্যাবোভ 20,000 এটা মানুষের কানে শ্রবণযোগ্য না। বিলো 20 হার্টজ হচ্ছে ইনফ্রাসনিক, আর অ্যাবোভ 20 হার্টজ হচ্ছে সুপারসনিক। নেক্সট কোশ্চেন, একটি ব্যক্তির পূর্ণ চিত্র দেখার জন্য একটি প্লেন মিররের ন্যূনতম উচ্চতা কত হওয়া উচিত? মানে একজন যদি হিউম্যান বিং থাকে, তো তার চিত্র আয়নার সামনে দেখার জন্য আয়নার মিনিমাম কত হাইট হওয়া দরকার ব্যক্তির হাইটের তুলনায়? তো একজন ব্যক্তির পূর্ণ চিত্র একটা আয়নাতে দেখতে গেলে সেই ব্যক্তির অর্ধেক হাইটের আয়না হলেই আমরা পূর্ণ চিত্র দেখতে পাবো। অ্যান্সার হচ্ছে ব্যক্তির অর্ধেক উচ্চতা সমান ন্যূনতম হলেও আমরা ব্যক্তির পুরো সম্পূর্ণ উচ্চতা আমরা দেখতে পাবো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দাঁতের ডাক্তার কোন মিরর ব্যবহার করে? এন্ড ডক্টর, ঠিক আছে, দাঁত কান এর ডাক্তার, গলার ডাক্তার কি ইউজ করে, কোন মিরর ইউজ করে? তো আমরা কোনো জিনিস, ছোট জিনিস বড় করে দেখার জন্য কি ইউজ করে থাকি? অবতল বা কনকেভ লেন্স বা মিরর ইউজ করি। তো ডাক্তাররা কনকেভ ইউজ করে। আর কনকেভ আরও কোথায় কোথায় ইউজ করা হয়? সেভিং মিরর হিসাবে। ওকে, তারপরে হেডলাইট, কারের হেডলাইট ইউজ করা হয়, খুব ইম্পর্ট্যান্ট এটা। তারপর টেলিস্কোপে ইউজ করা হয়। ওকে, টেলিস্কোপ, হেডলাইট, সেভিং, কনকেভ। আরেকটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্সের ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে রিয়ার ভিউ, গাড়ির পিছনের কিছু আসছে নাকি গাড়ি আসছে নাকি দেখার জন্য কনভেক্স লেন্স আমরা বা কনভেক্স মিরর ইউজ করে থাকি, রিয়ার ভিউ। আর সিকিউরিটি পারপাসেও ইউজ করে থাকি। অনেক সময় কোনো জায়গায় কনভেক্স লেন্স লাগানো থাকলে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ইউজ করা হয়, কারণ ওটা পিছনের এরিয়াটা অনেক বড় করে দেখা যায়। ঠিক আছে, তো ওই জন্য গাড়ির রিয়ার ভিউ মানে পিছনের দৃশ্য দেখার জন্য উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ইউজ করা হয়। অবতল হচ্ছে সেভিং, হেডলাইট, টেলিস্কোপ, আর একটা দাঁতের ডাক্তার বা কানের ডাক্তার অবতল লেন্স ইউজ করে থাকে। নেক্সট কোশ্চেন, জলকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দিলে আয়তন কি হবে? খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট এটাও। তো জলের একটা যে ধর্ম আছে এটাকে অ্যানামোলাস এক্সপেনশন বলা হয়। অ্যানামোলাস এক্সপেনশনে কি হয়, জলকে যখন 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দেওয়া হয়, তো জলের প্রথমে আয়তন 0 থেকে 4 ডিগ্রি করলে আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। ওকে, 0 থেকে 4 ডিগ্রি। ফার্দার 4 ডিগ্রি থেকে যখন 10 ডিগ্রি করা হবে তখন আবার আয়তন বাড়বে এবং ঘনত্ব কমবে। তো এই যে ধর্মটাকে বলা হয় অ্যানামেলাস এক্সপেনশন অফ ওয়াটার।
তো কি জল 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপ দিলে প্রথমে আয়তন কমবে এবং তারপর বাড়বে। 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমবে, তারপর 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি আয়তন বাড়বে, ঘনত্ব কমবে। তো প্রথমে কমবে তারপর বাড়বে। ওকে, ইম্পর্টেন্ট। আয়তন কমে 0 থেকে 4 ডিগ্রিতে আয়তন কমবে, ঘনত্ব বাড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একজন কালো বর্ণের ব্যক্তি মানে গায়ের রং কালো একজন ফর্সা ব্যক্তির তুলনায় কি অনুভব করবে? কম তাপ ও কম শীত, কম তাপ বেশি শীত, বেশি তাপ কম শীত, নাকি বেশি তাপ বেশি শীত? তো কালো জিনিস আমরা জানি যখন টেম্পারেচার বেশি অ্যাবসর্ব করে, তার জন্য লাইট কালারের কোনো জিনিস তাপ বেশি রিফ্লেক্ট করে দেয়। তো একজন কালো বর্ণের ব্যক্তি বেশি তাপ ও কম শীত অনুভব করবে, বেশি তাপ ও কম শীত করবে। পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় বা কনভেকশন, এটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর। তো পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয় সলিড লিকুইডের মধ্যে, সলিড ভ্যাকিউমের মধ্যে, গ্যাস লিকুইডের মধ্যে, নাকি ভ্যাকিউম গ্যাসের মধ্যে? তো জল ও এয়ার এবং ওয়াটারের মধ্যে যে তাপ সঞ্চালন হয় সেটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে হয়। তো গ্যাস ও লিকুইড মধ্যে হয় এয়ার ও ওয়াটার। তো সলিডে কন্ডাকশান দেখা যায়, ঠিক আছে, পরিচলন পদ্ধতি গ্যাস ও লিকুইডে দেখা যায়। ওকে, আর আমাদের সূর্য থেকে তাপ যে ভূপৃষ্ঠ সেটার রেডিয়েশনে হয়। তো গ্যাস লিকুইড হলো পরিচালনা পদ্ধতিতে তাপ সঞ্চালন করে। তো আজকের 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল পার্ট 1। নেক্সট আমরা পার্ট 2তে আরও 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন করব, এই করে সেরা 1000টি কোশ্চেন আমরা কমপ্লিট করব। তো অবশ্যই ভিডিওটা যদি পছন্দ হয় তো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।